এর আগে আমরা জিওমরফোলজি চ্যাপ্টারের সমুদ্র তরঙ্গের কাজ এই টপিক থেকে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে জেনেছি, তাই তো। আবার সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কেও জেনেছি। তো ওই দুটি ক্লাসে কিছু কিছু তথ্য বাকি রয়ে গেছে। তো যেগুলো বাকি রয়ে গেছে আজকের ক্লাসে সেগুলোই ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথমে দেখো এই বার্ম কি। ওকে, দেখো বার্ম কীরকম। আমরা সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি আগেই জেনেছি, এই তো। তবু একটু বলে নিয়ে দেখো সম্মুখ তটভূমি কোনটা। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এটা মনে করো ভাটার জলের উচ্চতা। ভাটার জল এই সমুদ্রের তীর এটা তৈরি করেছে, তাই তো। ভাটার সময় সমুদ্রের তীর এটা। আবার এই মনে করো জোয়ারের সময় জলের উচ্চতা বাড়লো, তাই তো। জোয়ারের জলের উচ্চতা তখন সমুদ্রের তীর এটা, তাই তো। তো এই ভাটার জলের উচ্চতা আর জোয়ারের জলের উচ্চতার এই যে মধ্যবর্তী স্থান, এই স্থানটাকে আমরা কি জেনেছি, এটা কি সম্মুখ তটভূমি, তাই তো। আর এই সম্মুখ তটভূমির পেছন দিকে এই উপকূলের খাড়া পার পর্যন্ত, এই উপকূলের খাড়া পার পর্যন্ত এটুকু অংশ কি পশ্চাৎ তটভূমি, তাই তো। তাহলে এটা পশ্চাৎ তটভূমি, এটা সম্মুখ তটভূমি। এবার এই পশ্চাৎ তটভূমি আর সম্মুখ তটভূমির সংযোগস্থল কোনটা? এই সংযোগস্থল হচ্ছে এটা, তাই তো। পশ্চাৎ তটভূমি এটা, সম্মুখ তটভূমি এটা, তার মানে এই দুটো সংযোগস্থল এটা। তো এই পশ্চাৎ তটভূমি আর সম্মুখ তটভূমির সংযোগস্থলে এখানে কোথায়? এই সংযোগস্থলে ঝটিকা তরঙ্গের দ্বারা, কি বলছি, ঝটিকা তরঙ্গের দ্বারা শিলাখণ্ড নুড়ি সঞ্চিত হয়ে খুব সংকীর্ণ সোপান বা সিঁড়ির মতো, খুব সামান্য সোপান বা সিঁড়ির মতো যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপটাকেই বলা হয় বার্ম। তাহলে বার্ম কোথায় তৈরি হচ্ছে প্রশ্ন হতে পারে, কিন্তু বার্ম কোথায় তৈরি হচ্ছে? এই পশ্চাৎ তটভূমি আর সম্মুখ তটভূমির সংযোগস্থলে বার্ম তৈরি হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখো এই হচ্ছে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমির সংযোগস্থল। আর এই সংযোগস্থলে দেখো নুড়ি শিলাখণ্ড জমে দেখো সামান্য সংকীর্ণ সোপান বা সিঁড়ির মতো ভূমিরূপের তৈরি হয়েছে। এই ভূমিরূপটাই হচ্ছে বার্ম। এরপর দেখো এই সমুদ্র ভৃগু বা সি ক্লিফস। তো এই সমুদ্র ভৃগু সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাই কি না। সমুদ্র ভৃগু কি? যে সমুদ্র তীরের, তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম, যে সমুদ্র তীরের যে খাড়া পাড়, সমুদ্র তীরের এই খাড়া পাড়টাই হচ্ছে কি সমুদ্র ভৃগু বা সি ক্লিফ, তাই তো। দেখো সমুদ্র বিজ্ঞানী গুইচার 1958 সালে এই সমুদ্র ভৃগুকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। কি কি দেখো, একটা হচ্ছে ক্ষয় প্রতিরোধী ভৃগু বা রেসিস্ট্যান্ট ক্লিফ, একটা হচ্ছে দুর্বল ভৃগু বা উইক ক্লিফ, একটা দেখো যৌগিক ভৃগু বা কম্পোজিট ক্লিফ, আর শেষে দেখো জটিল ভৃগু বা কমপ্লেক্স ক্লিফ। তো এই যে 4 রকম সমুদ্র ভৃগু, এই 4 রকম সমুদ্র ভৃগু তোমরা কিভাবে আলাদা করে চিহ্নিত করবে? ওকে, দেখো কিরকম। দেখো ক্ষয় প্রতিরোধী ভৃগু সেখানেই তৈরি হয় যেখানে আবহবিকারের প্রভাব কম এবং সামুদ্রিক তীরবর্তী এলাকা যদি চক, চুনাপাথর, বেলে পাথর এইসব পাথরগুলো দিয়ে গঠিত হয়, ঠিক আছে। তাহলে ওই সব পাথরে ক্ষয় কাজ খুব কম হয়। আর ক্ষয় কাজ কম হয় বলেই কি বলতো একদম খাড়া, তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম খাড়া সমুদ্র ভৃগুর তৈরি হয়। ওকে, তো ক্ষয় প্রতিরোধী ভৃগু যদি বলি, ক্ষয় প্রতিরোধী ভৃগুর ঢাল কি? তোমরা ছবিতে লক্ষ্য করছো কি একদম খাড়া ঢাল যুক্ত হবে এবং কোন শিলায় গঠিত হবে? চক, বেলে পাথর, চুনাপাথর এইসব শিলায় গঠিত হবে। এরপর দেখো এই দুর্বল ভৃগু বা উইক ক্লিফ, ঠিক আছে। দেখো দুর্বল ভৃগুটা কীরকম, যে সমুদ্রের তীরবর্তী এলাকায় যদি এই কাদা পাথর ও শেল দ্বারা গঠিত হয়, তাহলে এই কাদা পাথর বা শেল কিন্তু সমুদ্রের জল দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। দেখো এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে যে এই যে চক, বেলে পাথর, চুনা পাথর বলছি কম ক্ষয় হয়, তাই তো। আর কাদা পাথর শেল বলছে কি বেশি ক্ষয় হয়। এই ক্ষয়টা কার দ্বারা? এটা কিন্তু আমি কি সমুদ্রের জলের বা তরঙ্গের দ্বারা ক্ষয়। সমুদ্রের তরঙ্গের দ্বারা কিন্তু চক বা চুনাপাথর কম ক্ষয়প্রাপ্ত হয়।
আর কাদা পাথর বা শেল বেশি ক্ষয়প্রাপ্ত হয়। ওকে, ফলে সমুদ্রের তীরবর্তী এলাকা যদি কাদা পাথর বা শেল দ্বারা গঠিত হয় তাহলে সেখানে কি হবে, সমুদ্র তরঙ্গের কি ক্ষয় কাজ দ্রুত হবে। এই তো, ফলে এই দ্রুত হয় বলেই ওই জায়গাটাকে দুর্বল বলা হয়। ওকে, আর দুর্বল বলেই কি বলতো, দুর্বল বলেই দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং এই জন্য এই দুর্বল ভৃগু মৃদু ঢালযুক্ত হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম হচ্ছে দুর্বল ভৃগু। তাহলে যদি প্রশ্ন করি দুর্বল ভৃগু কোন শিলা দ্বারা গঠিত হবে, কাদা পাথর ও শেল দ্বারা গঠিত হবে এবং দুর্বল ভৃগুর কি ঢাল হবে কম বা মৃদু। এরপর দেখো এই যৌগিক ভৃগু বা কম্পোজিট ক্লিফ কিরকম, দেখো যে তাহলে ক্ষয় প্রতিরোধী তৈরি হচ্ছে কোন শিলা, চক, চুনাপাথর, বেলে পাথর থাকলে। দুর্বল ভৃগু তৈরি হচ্ছে কোন শিলা, যদি কাদা পাথর শেল থাকে। আর এই যৌগিক ভৃগু তৈরি হয় যদি সমুদ্রের তীরবর্তী এলাকায় বা সমুদ্র উপকূলে কাদা পাথর আর শেলের মাঝে কাদা পাথর শেলের মাঝে যদি চক, চুনাপাথর, বেলে পাথর এইগুলো থাকে, তার মানে এই সবই যদি থাকে, মানে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে সেরকম শিলাস্তরও যদি থাকে, আবার দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় সেরকম শিলাস্তরও যদি থাকে, ঠিক আছে, তাহলে যে ভৃগু গঠিত হবে সেটা কি এবড়ো খেবড়ো হবে। কারণ কি, যে শিলাগুলো ক্ষয় প্রতিরোধ করছে সেগুলো কি কম ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর যেগুলো ক্ষয় প্রতিরোধ করতে পারছে না, দ্রুত ক্ষয় হচ্ছে, সেগুলো কি বেশি ক্ষয় হবে। ফলে সমুদ্র ভৃগু কি এবড়ো খেবড়ো হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম, ঠিক আছে। তো এই ভৃগুটাকেই বলা হয় এই যৌগিক ভৃগু বা কম্পোজিট ক্লিফ। এরপর দেখো এই জটিল ভৃগু বা কমপ্লেক্স ক্লিফ। এই কমপ্লেক্স ক্লিফটা কীরকম দেখো, তো আমরা এই যে তিন ধরনের ভৃগু দেখলাম, এই তিন ধরনের ভৃগু তৈরি হচ্ছে কিসের উপর নির্ভর করে, যে সমুদ্রের উপকূলে বা সমুদ্রের তীরে কি শিলা অবস্থান করছে বা কি ধরনের শিলাস্তর আছে তার উপর নির্ভর করে, তাই তো। কিন্তু এই জটিল ভৃগু কিন্তু শিলাস্তর কেমন আছে তার উপর নির্ভর করে গঠিত হয় না। কি হয়, যে এই যে মনে করো সমুদ্র ভৃগু আছে, সমুদ্র ভৃগু যদি সমুদ্র ভৃগুর যদি উত্থান ও অবনমন ঘটে, কোনো এক সময় উত্থান হলো এরকম উপরে উঠে এলো, আবার কোনো এক সময় অবনমন ঘটলো, নিচে নেমে গেল, নিচে বসে গেল ভূয়ালোড়নের ফলে, তাহলে কি হবে দেখো, যে ভৃগুর যখন উত্থান ঘটবে তখন এই মস্তক দেশে ক্ষয় হবে, ভৃগুর যখন উত্থান ঘটবে তখন এই পাদদেশে ক্ষয় হবে, আবার ভৃগুর যখন অবনমন ঘটবে তখন কি হবে, ভৃগুর মস্তক দেশে ক্ষয় হবে, তাই তো। তো এই মস্তক দেশে ক্ষয় এবং এই পাদদেশে ক্ষয় দুই জায়গাতেই যদি সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের দ্বারা ভৃগু গঠিত হয়, কি জন্য বলছি, যে ভৃগুর উত্থান ও অবনমনের জন্য যদি ভৃগু গঠিত হয় তখন সেই ভৃগুটাই হচ্ছে জটিল ভৃগু বা কমপ্লেক্স ক্লিফ। প্রশ্ন হতে পারে কিন্তু যে ভৃগুর উত্থান ও অবনমনের ফলে কোন ধরনের ভৃগু গঠিত হয়, তাহলে উত্তর কি হবে, জটিল ভৃগু গঠিত হয়। এরপর দেখো যে গঠন অনুযায়ী এই সমুদ্র ভৃগুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। কিরকম দেখো, একটা হচ্ছে সক্রিয় ভৃগু বা অ্যাক্টিভ ক্লিফ, একটা হচ্ছে নিষ্ক্রিয় ভৃগু বা ইনঅ্যাক্টিভ ক্লিফ, একটা হচ্ছে পূর্বতন ভৃগু বা ফরমার ক্লিফ। তো এই তিনটাই আবার আলাদা করে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। কিরকম দেখো, তো ভৃগুর উৎপত্তি কিভাবে হয় তোমরা আগে ডিটেলসে জেনেছো, তাই তো, আগে আমি ডিটেলসে আলোচনা করেছি, তাই তো। তো ভৃগু, এই যে সমুদ্র ভৃগু আছে, তাই তো, তো সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে এখানে কি খাঁজের তৈরি হয়, তাই তো, এই অংশ কি খাঁজের তৈরি হয় প্রথমে, তাই তো। তো এই ভৃগু ক্ষয় পেয়ে কি হয়, এই পিছন দিকে সরতে থাকে বা ভৃগুর পশ্চাৎ অপসারণ ঘটতে থাকে, তাই তো। তো যে ভৃগুর পশ্চাৎ অপসারণ ঘটে, কি বলছি, সমুদ্রের যে ভৃগুর পশ্চাৎ অপসারণ ঘটে এবং পশ্চাৎ অপসারণ ঘটে এই যে ভিতরের যে বেডরক আছে, এই বেডরকটা উন্মুক্ত হয়ে পড়ে, সেই ভৃগুটাই হচ্ছে সক্রিয় ভৃগু বা অ্যাক্টিভ ক্লিফ। ক্লিয়ার? তার মানে পশ্চাৎ অপসারণ ঘটা মানেই কি সমুদ্র তরঙ্গ ক্ষয় কাজ করছে, ক্ষয়ের জন্যই কি শিলা ক্ষয় পেয়ে ভৃগুটা পিছন দিকে সরে যাচ্ছে, তাই তো, এবং সরে গিয়ে ভিতরের যে বেডরক বা ভূমিশিলা সেই শিলা উন্মুক্ত হয়ে পড়ছে, ঠিক আছে। তো এরকম ভৃগুকেই কি সক্রিয় ভৃগু বা অ্যাক্টিভ ক্লিফ বলা হয়।
ঠিক আছে। এরপর দেখো নিষ্ক্রিয় ভৃগু, বুঝতেই পারছো নিষ্ক্রিয় ভৃগু, ভৃগু মানে কি, তার মানে কি এখানে কি ক্ষয় কাজের মাত্রা খুব কম, তাই কি না, প্রায় ক্ষয় কাজ হয় না, এই তো, তাহলে ভৃগুর পশ্চাদপসরণ হবে না, এই তো। তো নিষ্ক্রিয় ভৃগুতে এই জন্য আংশিক কি বলতো উদ্ভিদ দ্বারা, নিষ্ক্রিয় ভৃগুতে ভৃগু আংশিক উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত থাকে এবং এই পাদদেশে নুড়ি বালি কাকর দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। তো যে ভৃগুলো কি বলছে আংশিকভাবে উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত, ফলে ক্ষয় কাজের মাত্রা কম, এবং পাদদেশে কি নুড়ি বালি কাকর দ্বারা আচ্ছাদিত, ক্ষয় কাজের মাত্রা কম, সেই ভৃগুটাই কি নিষ্ক্রিয় ভৃগু। এরপর দেখো এই পূর্বতন ভৃগু বা ফরমার ক্লিফ, দেখো এই পূর্বতন ভৃগু কোনটা, কিরকম দেখো, যে যদি কোনো ভৃগুতে সামুদ্রিক ক্ষয় বন্ধ হয়ে যায়, কি বলছি সামুদ্রিক ক্ষয়, সমুদ্রের তরঙ্গের ক্ষয় বন্ধ হয়ে গেল, তার পরিবর্তে অন্যান্য প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় করে এই ভৃগু ভৃগু গোলাকার ভৃগুতে পরিণত হলো, মানে ভৃগুর উপরিভাগ গোলাকার হলো এবং ক্ষয়জাত পদার্থ নদী দ্বারা বাহিত হয়ে দূরে গিয়ে সঞ্চিত হলো, ক্লিয়ার। তো সেরকম ভৃগুকেই পূর্বতন ভৃগু বা ফরমার ক্লিফ বলে। এরপর দেখো এই ক্যাজম কি, দেখো আমরা আগের ক্লাসে জেনেছি যে সমুদ্র ভৃগু তৈরির সময়, এই তো, এই যে সমুদ্র ভৃগুর পাদদেশে এই যে এখানে ক্রমাগত তরঙ্গের আঘাতে ক্ষয়ে গিয়ে খাঁজের তৈরি হয়, এই তো ভৃগুর পাদদেশে খাঁজের তৈরি হয় কি জন্য, সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে, এই তো। তো এই যেখানে খাঁজের তৈরি হচ্ছে সেখানে যদি এরকম গভীর খাদে পরিণত হয়, খাঁজটা যদি এরকম গভীর খাদে পরিণত হয়, ঠিক আছে, তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম, তো খাদ যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি গভীর খাদ সৃষ্টি হয়, তো সেই গভীর খাদকেই বলা হয় ক্যাজম। এরপর দেখো এই তরঙ্গ কর্তৃত মঞ্চ কি আমরা আগেই জেনেছি, এই তো আগের ক্লাসে আমরা ডিটেলসে জেনেছি, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ, ওকে। দেখো তো এই তরঙ্গ কর্তৃত মঞ্চ কিভাবে গঠিত হয় জেনেছি, কিন্তু জানা হয়নি যে তরঙ্গ কর্তৃত মঞ্চের কোন অংশকে কি বলে, এই তো। দেখো তরঙ্গ কর্তৃত মঞ্চকে তিনটি অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপ্রা লিটোরাল জোন, একটা মেসো লিটোরাল জোন, একটা সাব লিটোরাল জোন। তো এই তিনটা অংশের কোনটা কোথায় আসে দেখো, তোমরা ছবিতে লক্ষ্য করো, মনে করো এটা একটা তরঙ্গ কর্তৃত মঞ্চ, ঠিক আছে। তো এই মনে করো সমুদ্র জলের উচ্চতা, ভাটার সময় এই হচ্ছে সমুদ্র জলের উচ্চতা, ঠিক আছে, সমুদ্র তীরের এই পর্যন্ত, আর জোয়ারের সময় উচ্চতা বৃদ্ধি পেয়ে এই মনে করো জোয়ারের জলের উচ্চতা এই পর্যন্ত। তাহলে দেখো কটা ভাগ হলো, দেখো তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। দেখো তো এই সুপ্রা লিটোরাল জোন মানে হচ্ছে যে এই যে সর্বোচ্চ জোয়ারের জলতল যেটা আছে তার উপরের যে অংশ, কি বলছি সর্বোচ্চ জোয়ারের যে জলতল, তার মানে এখানে এর যে উপরের যে অংশ, এই অংশটা হচ্ছে সুপ্রা লিটোরাল জোন, ঠিক আছে। আর এই জোয়ারের জলতল আর এই ভাটার জলতল, আর এই ভাটার জলতল এর মাঝখানের এই যে অংশ, এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে মেসো লিটোরাল জোন, ঠিক আছে। আর ভাটার জলতলের নিচের অংশটা, তাহলে ভাটার জলতলের এই যে নিচের অংশ, এই নিচের অংশটাই হচ্ছে সাব লিটোরাল জোন। এরপর দেখো এই কোভ, বাইট এবং বে কি, ঠিক আছে। দেখো তো প্রথমে দেখি কোভ কি, কিরকম দেখো, মনে করো এটা হচ্ছে সমুদ্রের তীর, ঠিক আছে, এটা স্থলভাগ আর এদিকটা সমুদ্র, এটা সমুদ্রের তীর। এবার সমুদ্রের তীরে নরম শিলা কঠিন শিলাস্তর আছে, এটা মনে করো এইটুকু অংশ মনে করো নরম শিলাস্তর, তাহলে এই সমুদ্রের তীর বলে সমুদ্র থেকে কি হবে, সমুদ্র তরঙ্গ তীরে এসে আঘাত করবে, খুব স্বাভাবিক। সমুদ্র তীরের নরম শিলা যেখানে থাকবে সেখানে কি বেশি ক্ষয় হবে, এই তো বেশি ক্ষয় হয়ে, তার মানে এই যে নরম শিলা আছে, এই নরম শিলার অংশ যদি বেশি ক্ষয় হয়ে এরকম বৃত্তচাপের মতো
এরকম বৃত্তচাপের মতো খাঁড়ি গঠন করে, তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম, যদি বৃত্তচাপের মতো খাঁড়ি গঠন করে তখন সেটাকেই কোভ বলে। ঠিক আছে। আর বাইটটা কি? বাইট কীরকম, যে যদি এই যে বৃত্তচাপ তৈরি হলো, যদি বক্রতা কম হয়, কি বলছি, নরম শিলাস্তর ক্ষয়ে গেল, ক্ষয়ে গিয়ে যে সাগর তৈরি হলো বা সাগরের তীর তৈরি হলো, তার যদি বক্রতা কম হয় এবং দীর্ঘ হয়, বক্রতা কম কিন্তু দীর্ঘ, তখন সেটাকে বাইট বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে বাইট, যার বক্রতা কম দীর্ঘ। ঠিক আছে। আর বে হচ্ছে যদি এটা আকারে বড় হয় এবং বক্রতা যদি খুব বেশি হয়, এবং বক্রতা খুব বেশি হওয়ার পরে যদি তিন দিক, এই সমুদ্রের অংশটা তিন দিক স্থল দ্বারা বেষ্টিত হয়ে যায়, তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম, তিন দিক স্থল দ্বারা যদি বেষ্টিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় বে বা উপসাগর। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।